দোলের আগেই দোল শুরু এই বাংলায়। দোল আসতে এখনো কিন্তু অনেকটা সময় বাকি, আবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেও এখনো অনেকটা সময় বাকি। তাহলে এই অকাল দোল কেন? এই দোলের আবিরের রং আবার সবুজ কেন? তাহলে কি ভোটের আগেই জিতে গেল রাজ্যের শাসক দল? মমতার মাস্টার স্ট্রোকে কি ধরাশায়ী হয়ে পড়ল রাজ্যের বিরোধীরা? ভোটের আগেই কিছুটা এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস, বিরোধীদের মুখ বন্ধ করে দিলেন তৃণমূল নেত্রী। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, গত দুদিন ধরে বাংলার রাজনীতিতে এসেছে জোয়ার। একদিকে এসআইআর নিয়ে রাজ্য এবং কমিশনের সংঘাত চরমে পৌঁছেছে, অন্যদিকে আবার ডিএ মামলার রায় এবং রাজ্য বাজেট পেশ, যা নিয়ে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি। পাল্লা কখনো এদিকে ঝুঁকছে তো আবার কখনো অন্যদিকে। বিশ্লেষণে যাওয়ার আগে একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে এর লক্ষ্য কখনোই কারোর পক্ষে বা বিপক্ষে আলোচনা নয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে ছবিটা ফুটে উঠছে তার একটা তুল্যমূল্য আলোচনা বলা যেতে পারে। তা আপনাদের অনেকের সঠিক মনে হতে পারে, আবার কেউ তার দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু নেহাতি বিরোধিতা করার জন্য কেউ বিরোধিতা করবেন না, সমালোচনা করুন, তবে যথেষ্ট যুক্তি দিয়ে। কারণ আমি যা বলবো তার পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি রয়েছে। যুক্তি দিয়ে আপনি আমার যুক্তিকে কাটতেই পারেন। দেখুন, বুধবার এবং বৃহস্পতিবার পরপর দুটো দিন যা যা ঘটনা ঘটেছে তার একটু বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। বুধবার সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ এসআইআর আবহে রাজ্যের সঙ্গে কমিশনের যে সংঘাতের আবহ তৈরি হয়েছে তার জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন। আপনারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি কিভাবে এটা অস্বীকার করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যা করেছেন তার নজির ভারতের ইতিহাসে প্রায় নেই বললেই চলে। কারণ রাজনৈতিকভাবে হোক কিংবা মুখ্যমন্ত্রী হিসেবে যে ন্যারেটিভ তিনি সেট করেছেন তাকে অস্বীকার করা যায় কি? কারণ এর আগে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই রাজ্যের মানুষের জন্য সুপ্রিম কোর্টে দাঁড়াতে দেখেছেন কি? উদাহরণ দাঁড় করাতে পারবেন না। কেউ কেউ আবার সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তিনি যাননি বলে দাবি করেছেন। কিন্তু প্রশ্নটা আইনজীবী হিসেবে যাওয়া বা না যাওয়ার নয়, কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার রয়েছে নিজের মামলা নিজেই লড়ার। সে যদি আইনজীবী না হয় তবে তাকে সঙ্গে একজন আইনজীবী রাখতে হবে। আবার অন্যদিকে যদি আইনজীবীর প্রসঙ্গ উত্থাপন করা হয় তবে একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ল গ্র্যাজুয়েট এবং কলকাতা বার অ্যাসোসিয়েশনের মেম্বার ডিরেক্টরিতে তার নাম রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার অধিকার নেই বা গাউন পরার অধিকার নেই, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই সমস্ত বিষয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার এই পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিকভাবে যে ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা করেছেন তিনি, তার গুরুত্ব কিন্তু অনেক বেশি। দেখুন, এর আগে যখন এই এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্দেশ দিয়েছিল, সেই রায়কে কিন্তু রাজ্যের শাসক দল মানে তৃণমূল কংগ্রেস তাদের জয় বলেই দাবি করেছিল এবং এখনও তা করছেও। এরপর যখন কমিশনের একাধিক নির্দেশের কারণে বাংলার সাধারণ মানুষের একটা বিরাট অংশ এই এসআইআর আবহে যথেষ্ট বিভ্রান্তির মধ্যে পড়েছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে মন্তব্য করছেন যে তিনি রাজ্যের সাধারণ মানুষের হয়ে আদালতে এসেছেন, এই বিষয়টি কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল এই ন্যারেটিভই কিন্তু সেট করবে যে বাংলার সাধারণ মানুষের জন্য খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সর্বোচ্চ আদালতে গিয়ে সওয়াল করেছেন। এই ন্যারেটিভ রাজ্যের শাসক দলকে বাড়তি সুবিধে দেবে কি দেবে না তা হয়তো সময় বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার এই ভূমিকার মাধ্যমে যে ফের একবার তার বিরোধী ইমেজটাকে তুলে ধরেছেন তা কিন্তু বলাই যায়। আবার শুধু 2026 নয়, আগামী 2029 লোকসভার দিকে তাকিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান তাকে জাতীয় রাজনীতিতেও এগিয়ে রাখবে বলেই ধরা হচ্ছে।
সেদিক থেকে বুধবার অর্থাৎ 4 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ যে একটা মাস্টার স্ট্রোক তা বলাই যায়। আবার আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার মধ্যে বেশ কিছু বিষয় আবার যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলার উচ্চারণ এবং বানান সংক্রান্ত বিষয়। আইনি বিশেষজ্ঞরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে ইস্যুকে তুলে ধরতে চেয়েছিলেন দেশের সামনে, দেশের সুপ্রিম আদালতের বিচারপতিরাও কিন্তু বেশ কিছু বিষয়তে সহমত পোষণ করেছেন। আর ঠিক সেই কারণেই নির্বাচন কমিশনকে নোটিশ ইস্যু করতে বলেছেন প্রধান বিচারপতি। কমিশনের আধিকারিকদের আরও একটু বেশি সংবেদনশীল হওয়ার পরামর্শও দিয়েছেন। বুধবারের সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পর্যাপ্ত যোগ্য অফিসার পাওয়া গেলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নাও পড়তে পারে। কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা কমিশনকে জানাতে বলা হয়েছে। আবার রাজ্য কতজন অফিসার দিতে পারবেন সেটাও জানাতে বলা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী সোমবার শুনানিতে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি থাকবেন না, এই গোটা বিষয়টা এখনও সেভাবে পরিষ্কার না হলেও একটা ন্যারেটিভ যে মমতা বন্দ্যোপাধ্যায় সেট করে দিয়েছেন তা কিন্তু পরিষ্কার। এবার সেই ন্যারেটিভের মোকাবেলা করতে হবে বিরোধীদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে গেছেন দুর্নীতির অভিযোগে, সেই রাজ্যে মানে বাংলায় বিরোধীদের থেকে রাজ্যের শাসক দলের নেত্রী একজন বিরোধী নেত্রীর ভূমিকায় কিভাবে? বিরোধীদেরই তো বাংলা জুড়ে নানান ইস্যুতে লাগাতার আন্দোলন এবং প্রতিবাদ করার কথা ছিল। ভোটের আগে একাধিক ইস্যুতে বিরোধীরাই তো শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠবে, এটাই তো খুব সাধারণ নিয়ম। কিন্তু বাংলায় তার উলটপুরাণ কেন? বাংলার বিরোধীরা কি তবে সেভাবে শাসক বা সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারছেন না? বাংলার মানুষের বিশ্বাস অর্জন করতে পারছেন না? যে এসআইআরকে হাতিয়ার করে বিরোধীরা রাজ্যের শাসক দলকে বেকায়দায় ফেলার কথা ভাবছিল, সেই এসআইআরকেই ইস্যু করে নিজের বিরোধী ইমেজকে কিভাবে আবার জোরালো করে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বাস্তব যে এসআইআর আবহে বাংলার বহু মানুষকে শুনানির লাইনে দাঁড়াতে হয়েছে। নানা তথ্যগত বিষয় নিয়ে বহু মানুষকে বারংবার কমিশনের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই শুনানিতে যে শুধুমাত্র বেছে বেছে সংখ্যালঘুদের ডাকা হয়েছে এমনটা কিন্তু নয়, বরং সংখ্যালঘুদের থেকে অনেক বেশি ডাকা হয়েছে সংখ্যাগুরু বা হিন্দুদেরই। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও বহু মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। আর এই সমস্ত কারণে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর অবস্থান কি তবে সেই ক্ষতে একটা মলম? এই ন্যারেটিভ যদি আগামীতে রাজ্যের শাসক দলের তরফে তুলে ধরা হয়, তার মোকাবেলা বিরোধীদের কাছে করার জন্য তাদের কাছে পাল্টা অস্ত্র আছে তো? দীর্ঘ টালবাহানার পর ডিএ মামলার রায় কি তবে হতে পারে বিরোধীদের কাছে বড় অস্ত্র? বিরোধীদের অস্ত্র প্রয়োগের দিনই আবার রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ফের একবার বাজিমাত করলেন কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়? এসআইআর সংঘাতে মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টের অবস্থানের পরের দিনই ঘোষিত হলো দীর্ঘদিন ধরে আটকে থাকা ডিএ মামলার রায়। 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ডিএ মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আর এই রায় যে রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদিক থেকে বলা যেতেই পারে যে বুধবারটা যদি সরকার বা রাজ্যের শাসক দলের পক্ষে যায়, তবে বৃহস্পতিবারটা কিন্তু বিরোধীদের পক্ষে গেছে। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতেই হবে। সেখানে 25% বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 75% কিভাবে দেওয়া হবে তার জন্য সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে, যে কমিটি গোটা বিষয়টি তদারকি করবে এবং আগামী 15ই মের মধ্যে রিপোর্ট জমা দেবে। তবে আগামী 31শে মার্চের মধ্যেই 25% ডিএ প্রদান করতেই হবে রাজ্য সরকারকে। স্বাভাবিকভাবেই এই রায় ঘোষণার পরেই ধর্মতলায় প্রায় 1106 দিন ধরে চলা যৌথ মঞ্চে ছড়িয়ে পড়ে খুশির হাওয়া। শুরু হয় মিষ্টি মুখের পাশাপাশি অকাল দোল। সবুজ আবিরেই রাঙিয়ে ওঠেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা।
খুব স্বাভাবিকভাবেই এই রায় তাদের বহুকাঙ্ক্ষিত ছিল। এবার তাদেরও প্রশ্ন যে সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিল, এই 25% ডিএ রাজ্য সরকার দেবে তো? যেদিন এই রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করলো, কাকতালীয় হোক আর যেইভাবেই হোক না কেন, সেই দিনই আবার রাজ্যের অন্তর্বর্তী বাজেটের দিন। খুব স্বাভাবিকভাবে ওই যৌথ মঞ্চ থেকে এই দাবি ওঠাও শুরু করলো যে এই রাজ্য বাজেটে ওই বকেয়া ডিএ প্রদানের প্রভিশন থাকতে হবে। যদি না থাকে তাহলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও পর্যন্ত তারা দিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাজেটে আমরা তা দেখতে পেলাম কি? বাজেটে যা দেখতে পেলাম তাতে করে কি ফের একবার যে বিরোধীরা এই সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত হয়ে পড়েছিল, বাজেট কি তাদের সেই উচ্ছ্বাসে জল ঢেলে দিল? প্রশ্নটা এই কারণে উঠছে, তার কারণ রাজ্য বাজেটে ওই সুপ্রিম নির্দেশের পর 25% ডিএ দেওয়ার প্রসঙ্গে কিন্তু কোনো বার্তা নেই। তবে হ্যাঁ, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 4% ডিএ দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাজেট ভোটমুখী যে হবে তা ধরে নেওয়াই গিয়েছিল এবং ভোটমুখীই হলো। এবং সেই ভোটমুখী বাজেটে আমরা কি পেলাম? লক্ষ্মী ভাণ্ডারে বাড়ানো হলো 500 টাকা। সাধারণ মহিলারা পাবেন এবার থেকে 1500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে, আর এসসি এসটির মহিলারা পাবেন 1700 টাকা করে। খুব স্বাভাবিকভাবেই যে লক্ষ্মী ভাণ্ডারকে হাতিয়ার করে আমরা দেখেছি 2021, 2024 নির্বাচনের বৈতরণী পার করে গেছে তৃণমূল কংগ্রেস, এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সেই লক্ষ্মী ভাণ্ডারকেই কিন্তু হাতিয়ার করা হলো, বাড়িয়ে দেওয়া হলো তার বরাদ্দ। প্রশ্ন হচ্ছে এর প্রভাব গ্রাম বাংলার মানুষের ওপর কতটা কিভাবে পড়বে? তার কারণ খেয়াল করে দেখুন, হিসেবটা বুঝুন। একটি বাড়িতে যদি 3 জন মহিলা থাকে, মানে মা, মেয়ে এবং বৌমা, এই 3 জন যদি মহিলা থাকে, তাহলে লক্ষ্মী ভাণ্ডার এবং তার সঙ্গে আবার বেকার ভাতা এটাও যুক্ত হচ্ছে। এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 7,500-এর কাছাকাছি মাসিক অর্থ ঢুকছে ওই পরিবারে। একটি গ্রামীণ পরিবারের ক্ষেত্রে এই অর্থটি কিন্তু যথেষ্ট। এর ঠিক পাশাপাশি অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের জন্য কিন্তু এই বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। 1000 টাকা করে তাদের মাইনে বাড়ানো হয়েছে। এবার থেকে তারা 9000 টাকা করে পাবেন। সেই সঙ্গে রাজ্যে চালু হয়েছে বেকার ভাতাও। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতী 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে পাবেন। স্বাভাবিকভাবে এটাও বাংলার বিরাট বেকার যুবক যুবতীদের কাছে একটি বাড়তি পাওনার জায়গা। আর এই অস্ত্র যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে, এ আর আমার বলার অপেক্ষা রাখে কি? তার কারণ একদিকে এসআইআর আবহে বাংলার মানুষ নাজেহাল হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, তার জন্য রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন। এই ন্যারেটিভ যেমন একদিকে রয়েছে, ঠিক তার পাশাপাশি এই ন্যারেটিভও আজকে এই বাজেটের মাধ্যমে তৈরি হলো যে বাংলায় যদি তৃণমূল কংগ্রেস সরকার থাকে, তাহলে বছর অন্তে বা বছর বছর এই লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়বে, মানুষের হাতে টাকা পৌঁছবে এবং নতুন নতুন প্রকল্প আসবে। শুধুমাত্র এই লক্ষ্মী ভাণ্ডার, অঙ্গনওয়াড়ি বা আশাকর্মী কিংবা বেকার ভাতা নয়, তার ঠিক পাশাপাশি আবার কৃষকদের জন্য, বিশেষ করে যারা ওই কৃষক বন্ধুর এখতিয়ারে পড়ছেন না, তাদের জন্য কিন্তু এই অন্তর্বর্তী বাজেটে প্রভিশন দেওয়া হয়েছে। বছরে 2 খাতে বা 2 কিস্তিতে 4000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। আবার স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। যারা পেনশনভোগী রয়েছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে 2 লক্ষ টাকার ওপরে চিকিৎসার ব্যয়ের ওপর ওই বর্ধিত অংশে 75% হবে সম্পূর্ণ ক্যাশলেস। স্বাভাবিকভাবেই প্রবীণ নাগরিকদের জন্য এটা অত্যন্ত সুখবরের বিষয়ে কোনো সন্দেহ নেই।
আর এই ভোটমুখী বাজেট ভোটের আগে আরও একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অ্যাডভান্টেজ দিয়ে দিল বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মহল। খুব স্বাভাবিকভাবেই ওই যে বললাম মমতার মাস্টার স্ট্রোক, যেদিন সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করছে এবং সেই রায়কে কেন্দ্র করে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্যের শাসক দলের প্রতি তীব্র আক্রমণ শানাচ্ছে, ঠিক সেদিনই বাজেটে একাধিক জনহিতকর প্রকল্প কথা ঘোষণা করে ফের একবার বাজিমাত করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই একের পর এক মমতার মাস্টার স্ট্রোক কি বিরোধীদের কাছে লড়াইটিকে আরও কঠিন করে দিল? দুর্নীতির ইস্যুতে যখন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়বে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, ঠিক তখন একটার পর একটা মাস্টার স্ট্রোক কি রাজ্যের শাসক দলকে অ্যাডভান্টেজ দিচ্ছে? প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনী লড়াইয়ের মঞ্চে বিরোধী রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল, তারা এই সার্বিক বিষয়টাকে কিভাবে মোকাবিলা করে এবং এর পাল্টা কি রণকৌশল গ্রহণ করে যার মাধ্যমে তারা এই গোটা বিষয়টা মোকাবিলা করতে পারে, এখন কিন্তু সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।